নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আজকের যে ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু টিপস, যেগুলো আমাদের সংসারে কিন্তু প্রত্যেক দিন একটু বুদ্ধি খাটিয়ে করলে কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। চলো প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, মাছ মাংস ধোয়ার পরে কিংবা কাটার পরে আমাদের হাতে কিন্তু গন্ধ হয়ে যায়। আমরা যতই হ্যান্ড ওয়াশ করি না কেন, তারপরেও একটু নাকের কাছে নিয়ে গিয়ে দেখবে যে না, হাত দিয়ে কিন্তু একটা গন্ধ বের হতে আছে। তো এই গন্ধটা কিন্তু আমরা সহজেই রিমুভ করতে পারি। তো দেখো, এখানে আমি নিয়েছি সরিষার তেল। তেলটা আমি অল্প করেই নেব। এখানে সরিষার তেল একটু বেশিও পড়ে গেছে, একটু অল্প করে নিয়ে ভালো করে হাতটা কিন্তু ম্যাসাজ করব। তাহলে কি হবে, হাতের যে দুর্গন্ধ সেটা তো চলে যাবেই, সাথে সাথে আমাদের সারা দিন যে জল ঘাঁটতে হয়, আমাদের হাতটা যে শক্ত হয়ে যায়, তো সেই সমস্যাটা কিন্তু চলে যাবে। তো অবশ্যই কিন্তু তোমরা মাছ মাংস কাটার পরে কিংবা ধোয়ার পরে কিংবা টাইমে, মানে যে কোনো টাইমে কিন্তু এভাবে যদি একটু সরিষার তেল লাগিয়ে নাও, হাতটা কিন্তু খুব সফট আর স্মুথ থাকবে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, পাপোশ আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি, কিন্তু পাপোশ কী করি আমরা নর্মালি কিন্তু ধুয়ে ফেলি সাবান জল দিয়ে। কিন্তু সেটা করলে কিন্তু আমাদের পাপোশটা শুধু নোংরা থেকে পরিষ্কার হয়, কিন্তু এর মধ্যে চুলগুলো লেগে আছে সেগুলো কিন্তু পরিষ্কার হয় না। প্রথমে আমি দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে ভালো করে কিন্তু আমি এটা মাখিয়ে নিলাম। তারপর দেখো, যে জামা কাপড়ে দেওয়া যে ব্রাশটা আছে, জামা কাপড় ঘষার, সেই ব্রাশ দিয়ে কিন্তু এভাবে আমি খুব সহজে কিন্তু ঘষে দেব। তো ঘষে দিলে কি হবে, যে এর মধ্যে যত নোংরা, যত চুল আছে, সমস্ত চুল নোংরা কিন্তু উঠে চলে আসবে। আর কিন্তু পাপোশ যখন তখন ধোয়ার প্রয়োজন পড়বে না, কারণ এই সব পাপোশগুলো কিন্তু খুব সহজে শুকোয় না। তো সেই জন্য কিন্তু ধোয়ারও প্রয়োজন পড়বে না। দেখো, এইভাবে কিন্তু সহজেই চুলগুলো বেরিয়ে আসবে। তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে পাপোশের গায়ে কত চুল জড়িয়ে থাকে, যেটা কিন্তু আমরা বুঝতেই পারি না। তো দেখো, এখানে আমার কতটা চুল উঠেছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখো কতটা চুল উঠেছে। তো আরও কিন্তু আমি এখানে ঘষে ঘষে তুলবো, কারণ আমি কিন্তু অল্প সময় ঘষেই তোমাদেরকে এটা দেখালাম। আর যখন বেশি টাইম দিয়ে করা হবে, মানে একটা একটা করে চুল তোলা হবে, তখন কিন্তু দেখা যাবে প্রচুর পরিমাণে চুল কিন্তু এখানে উঠে আসছে। কারণ এই চুলগুলো কিন্তু হাত দিয়ে তোলা কোনো মতেই পসিবল হয় না। আর অনেকেই কিন্তু এটাতে হাত দিতে চায় না, কারণ একটা ঘিন ঘিন করে, যেহেতু পাটা মোছা হয়, তো সেই জন্য। আর চুল তো সবারই একটু দেখলে ঘিন ঘিন করে গা হাত পা। তো দেখো কতটা চুল আমি এখানে তুলেছি। চলো পরের টিপসটা শেয়ার করি। প্রেশার কুকার কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী। প্রেশার কুকারে আমরা যে কোনো কাজ করতে কিন্তু ভালোবাসি। তো এখানে দেখো দিয়ে দিলাম আলু আর ডিম। তো ডিম দিলে একটা প্রবলেম কিন্তু আমাদের হয়েই থাকে। তো সেই প্রবলেমটা হচ্ছে ফেটে যাওয়ার প্রবলেম। তো ডিম যদি অনেক পুরানো হয়, সেটা সহজে ফাটে না, আবার পচা ডিমও ফেটে যায়। তো আলুটা আমি কেটে দিলাম। প্রথমে কাটিনি, কিন্তু জলটা দেখলাম বেশি লাগছে, আর শীতের দিনে জল যদি বেশি লাগে তাহলে গ্যাসটা অনেকটাই খরচা হবে। তো সেই জন্য আমি আলুটা কেটে দিয়েছি, যাতে করে কম জলেই হয়ে যায়। কারণ ডুবে যদি যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো সেই জন্য কিন্তু আলুটা কেটে দিয়েছি, কারণ জলটা কম লাগলে গ্যাসটা কম খরচা হবে। আর ডিমের যে প্রবলেমটা হয়, যে ডিম ফেটে যাওয়ার, বিশেষ করে যে ফ্রেশ ডিমগুলো হয়, প্রথম দিন পাড়ে কিংবা 1-2 দিনের ডিম যেগুলো বাড়িতে থাকে, তো সেই ডিমগুলো কিন্তু বেশি প্রবলেম হয়। এখানে দিয়েছি আমি লবণ। তো এই লবণটা আমি জলের মধ্যে দেব, তাহলে কি হবে, ডিমটা তো আমার ফাটবেও না, আর সাথে সাথে আলু যেটা দিয়েছি, আলুটা কিন্তু ওর মধ্যে সুন্দরভাবে লবণটা ঢুকে গেলে, অনেকে কিন্তু কাঁচা সেদ্ধ আলু খেতে পছন্দ করে, তারা কিন্তু খুব টেস্টি সহকারে কিন্তু খেতে পারবে। চলো পরের টিপসটা শেয়ার করি। এটা হচ্ছে সরিষার গুঁড়ো। তো আমরা যখন বাজার থেকে সরিষার গুঁড়ো কিনে নিয়ে আসি, তখন কিন্তু সেই সরিষার গুঁড়োটা দেখবে অনেক সময় দলা বেঁধে যায়, তারপর অনেক টাকা দিয়ে কিনে আনতে হয়। ওর মধ্যে কিন্তু অনেক রকম ভেজাল থাকে। কিন্তু বাড়িতেই সরিষার গুঁড়োটা আমি কি করে বানিয়েছি,
প্রথমে সরিষাটা আমি ভালো করে কিন্তু রৌদ্রে দিয়েছি 3-4 ঘন্টা, ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু আমি মিক্সি জারে দিয়েছি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, জারের মধ্যে কিন্তু একটুও জল থাকা যাবে না, তাহলে কিন্তু সরিষাটা ভালো হবে না গুঁড়ো। তো এখানে আমি যেমনই বাজার থেকে কিনে নিয়ে আসা পেস্ট, তার থেকে কিন্তু ভালো পেস্ট তৈরি করেছি। এভাবে যদি তোমরা তৈরি করে রাখতে পারো সরিষার গুঁড়ো, তাহলে কিন্তু আর কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না, কারণ ওর মধ্যে কিন্তু অনেক ভেজাল থাকে। এভাবে তোমরা বাড়িতে সহজেই কিন্তু সরিষার গুঁড়ো বানিয়ে ফেলতে পারবে। এবার আমি এটা রেখে দেব। নর্মালি যেভাবে আমরা সরিষাটা ইউজ করি বেটে, তো সেটা আর বেটে ইউজ না করে একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে লবণ দিয়ে একটু গুলিয়ে নিলেই কিন্তু পেস্ট তৈরি হয়ে যাবে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, মশলা কিন্তু আমাদের অনেক সময় গুঁড়ো করার প্রয়োজন পড়ে, কিন্তু হাতের কাছে অনেক সময় মিক্সারও থাকে না, হামানদিস্তাও থাকে না, আবার কিন্তু শিলনোড়াও থাকে না। তখন আমরা কি করব বুঝে উঠতে পারি না যে এই মশলাটা কি করে গুঁড়ো করব, কারণ তরকারিতে তো আমাদের মশলা দিতেই লাগে। তো চলো আজকে কিভাবে আমি মশলাটা গুঁড়ো করছি। এখানে নিয়েছি আমি একটা বেলন চাকি, আর বেলন চাকির উপরে কিন্তু মশলাটা আমি দিয়ে দিলাম। আর এইটা আমি জিরে নিয়েছি, এটা কিন্তু হালকা করে গরম করে নিয়েছি আমি কড়াইতে। তো তোমরা কিন্তু অবশ্যই গরম করে নেবে, তাহলেই কিন্তু গুঁড়ো করা যাবে, না হলে কিন্তু গুঁড়ো করা যাবে না ঠান্ডাটা। তো এভাবে দেখো বেলন চাকির সাহায্যে কিন্তু আমি খুব সহজে মশলাটা গুঁড়ো করে নিতে পারবো। তো সবাইকে যে করতে হবে এমন কিন্তু নয়, অনেকে কিন্তু মেসে থাকে, ফ্ল্যাটে থাকে, কিংবা কোথাও বেড়াতে গেছে, হাতের কাছে কিন্তু গুঁড়ো মশলা নেই, তখন কি করবে? তখন কিন্তু এই প্রসেসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। ভীষণই ইজি আর ভীষণই কিন্তু হেল্পফুল। তো দেখো আমার মশলাটা কিন্তু গুঁড়ো করতে একটুও সময় লাগছে না, কিন্তু আমার বেলন চাকিটা ভালো নয়, তো সেই জন্য কিন্তু সরে সরে যাচ্ছে। তো অবশ্যই কিন্তু তোমরা এইভাবে গুঁড়ো করে নিতে পারবে কোনো কিছুর সাহায্য ছাড়াই, বেলন চাকি দিয়ে। দেখো আমার কিন্তু মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, আমি কিন্তু একটুও বেলন চাকির ওপরে ছাড়া কিছুতেই কিন্তু আমি গুঁড়ো করিনি। তো দেখতে পাচ্ছ আমার একটু টাইম লাগছে, কারণ বেলন চাকিটা কিন্তু আমার সরে সরে যাচ্ছে, তো সেই জন্যই কিন্তু টাইমটা লাগছে। তো অবশ্যই তোমরা কিন্তু টিপসটা অ্যাপ্লাই করতে পারো। আর যাদের কাছে মিক্সার, হামানদিস্তা, শিলনোড়া নেই, তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো যে সত্যি এটা কতটা কার্যকরী আর সত্যি গুঁড়ো হয় কিনা। এটা কিন্তু একেবারেই যেমন মিক্সারে করা হয়, তো সেম কিন্তু আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো এখন তো নতুন আলুর সিজন, নতুন আলুর সিজন মানেই কিন্তু আমরা নতুন আলু সবাই খেতে পছন্দ করি। তো নতুন আলু যদি এরকমভাবে পিলারের সাহায্যে এটা কাটা হয়, তাহলে কিন্তু এই যে দেখো ভেতর থেকে উঠে উঠে চলে আসছে আলুর খোসাগুলো, আর সাথে আলুগুলোও কিন্তু উঠে আসছে। তো আমরা যদি এভাবে একটা চামচের সাহায্যে যদি ছুলে নিই, তাহলে খুব সহজে কিন্তু উঠে যাওয়ার ভয় নেই, কেটে যাওয়ার ভয় নেই, আবার কিন্তু হাত কেটে যাওয়ারও ভয় নেই। কারণ অসাবধানতাবশত কিন্তু আমাদের হাত কেটে যেতেই পারে। এ ধরনের পিলার বা ছুরি, বটি এগুলো দিয়ে যদি আমরা এরকমভাবে ছুলি, তো অবশ্যই যদি তোমরা চামচ দিয়ে ছুলে নাও, তাহলে কিন্তু হাত কেটে যাওয়ার একটুও ভয় থাকবে না, আর কম সময়ের মধ্যে কিন্তু তোমরা অনেকগুলো আলু ছুলে নিতে পারবে। তো আশা করি তোমাদের টিপসটা অনেকটাই কাজে আসবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো এখানে আমি আলুগুলো কিন্তু ছুলে নিয়েছি, আমার কিন্তু বেশি সময় লাগেনি, আর একটা আলু কিন্তু নষ্ট হয়।